প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শিরোনাম হলো যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাংবিধানিক প্যারাডক্স। আমাদের সামনে 2026 সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, হওয়ার কথা রয়েছে। এবং আমাদের যে সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার উপদেষ্টা পরিষদের সবাই একেবারে জোর দিয়ে বলতেছে নির্বাচন হবেই হবে, ইনশাল্লাহ হবে। আমরাও সেটা অ্যাপ্রিসিয়েট করি এবং এটা হোক আমরা সবাই কামনা করি। কারণ একটি নির্বাচন ছাড়া এই দেশটা স্থিতিশীল মানে যে স্থিতিশীল অবস্থা আছে সেটা থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। অবশ্যই নির্বাচন হতে হবে। এখন জাতীয় ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আলী রিয়াজ অত্যন্ত দক্ষ মানুষ, এবং এই জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলী রিয়াজ সাহেব গত ফেব্রুয়ারি থেকে এই 2025-এ বিভিন্ন আলোচনা করতেছে কোনো একটা ঐকমত্যে পৌঁছানোর জন্য, এবং অনেক প্রস্তাবের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ওনারা সবাই ঐকমত্য হয়েছে। কিছু কিছু বিষয় আছে এখনও ঐকমত্য হতে পারেনি। যেমন ধরেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংসদের নির্বাচনটা কিভাবে হবে, সেটা কি আনুপাতিক পদ্ধতিতে হবে নাকি একক সংখ্যাগরিষ্ঠ যে এখন চলমান যেটা আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, অর্থাৎ সংসদীয় যে বর্তমান যে প্রচলিত নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে। এই বিষয়গুলি নিয়ে এখনও একমত হওয়া যাচ্ছে না। এখন অনেকেই প্রস্তাব দিচ্ছে যে বিশেষ সাংবিধানিক আদেশ, প্রস্তাব দিচ্ছে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই জুলাই সনদ বাস্তবায়ন। আবার অনেকে প্রস্তাব দিচ্ছে এই জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। ওনারা আবার এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা গণপরিষদ নির্বাচন হতে হবে, এবং এই গণপরিষদ গঠনের পর তারা একটা নতুন সংবিধান প্রণয়ন করবে, এই সংবিধানের অধীনে নির্বাচন হবে, এমন কিছু একটা প্রস্তাব ওনারা দিচ্ছেন। তো আবার অনেকে প্রস্তাব দিচ্ছেন না, ওনারা বলছেন, অনেকে মতামত দিচ্ছেন যে না, এই সংবিধান ছাড়া অর্থাৎ সংসদ ছাড়া সংবিধান সংশোধন কোনোভাবেই সম্ভব না। এটা সংবিধানেরই কথা, মৌলিক বিষয় আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। তো আবার এখানে অনেকে বলতেছেন যে 106 অনুচ্ছেদ যেটা আছে, সুপ্রিম কোর্টের মতামত যেটা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটাতে একটু ঝামেলা আছে। কারণ যেহেতু আদালতের আদেশে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বৈধ ঘোষণা হয়েছে, তাহলে সুপ্রিম কোর্ট যদি আবার বলে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আসতে, তাহলে এখানে যে নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধান হবে সেটা হবে অবসরপ্রাপ্ত, সদ্য সাবেক অবসরপ্রাপ্ত যিনি বিচার বিভাগের প্রধান বিচারপতি তিনি হবেন। তিনি যদি অপারগতা ঘোষণা করে যে না আমি পারবো না, তাহলে এখানে আপিল বিভাগের একজনকে করা যেতে পারে। এখন উনিও যদি বলে যে না আমি পারবো না, সেই ক্ষেত্রে যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট নিজে সেটা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারে। এখানে কিন্তু ব্যাপক একটা প্যারাডক্সের সৃষ্টি হয়ে যায়। কারণ কি, যে এখন যে বর্তমানে যে সদ্য সাবেক যে প্রধান বিচারপতি, ওনাকে কিন্তু পদত্যাগে বাধ্য করা হয়েছে, ছাত্র জনতার আন্দোলনে উনি বাধ্য হয়ে যায়। কারণ উনি একটি জুডিশিয়াল কু করতে চেয়েছিলেন, এটা আমরা জানি। উনি কিন্তু যে একটা সভা ডেকেছিলেন, সেই রাতে কিন্তু অনেক ঝামেলা, অনেক মানুষ গুঞ্জন উঠেছিল জুডিশিয়াল কু করতে যাচ্ছে। তো যাই হোক, এখন যে তত্ত্বাবধায়ক কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ফিরে আসে এবং এটার অধীনে যদি নির্বাচন হতে হয়, যদি সুপ্রিম কোর্ট যদি এই মতামত দিয়ে বসে, তাহলে কিন্তু ঝামেলা। কারণ কি, উনি যদি বলে যে এখানে এই যে সদ্য সাবেক সংবিধান অনুযায়ী, উনি বলতে হবে না তত্ত্বাবধায়ক সরকারের কথা, উনি বললেই সদ্য সাবেক প্রধান বিচারপতি কথা আসে, তাহলে ওনার মাধ্যমে কিভাবে একটা নির্বাচন হবে সেটা আপনারা জানেন, নিজেই বুঝতে পারছেন। তাহলে এই যে প্যারাডক্সের সৃষ্টি হলো, এই প্যারাডক্স থেকে বের হওয়ার উপায় কী? তো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে একটি সামান্য একটা পরামর্শ ছিল, যেহেতু এনসিপি বলতেছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এখানে গণপরিষদ গঠন হবে, তারপর এখানে আপনার হবে এই
নতুন সংবিধান প্রণয়ন হবে, তার অধীনে নির্বাচন হবে। আচ্ছা গেল। তো এখন এইটা না করে আমরা যদি এমন হয় যে গণপরিষদ একটা নির্বাচন হয়ে যাক, এবং এই গণপরিষদে যারা থাকবেন তারা সংবিধান প্রণয়ন করুক, আর আগামী ফেব্রুয়ারিতে যে লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচনের, সেটা হোক ফেব্রুয়ারিতে। আমরা তো নিশ্চয়ই জানি গণপরিষদ আর জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে পার্থক্য হলো এটাই, গণপরিষদের সদস্যরা শুধুমাত্র সংবিধান প্রণয়ন করবেন, তাদের অন্য কোনো কাজ নেই। আর জাতীয় সংসদ নির্বাচনের সংসদরা যারা থাকবেন তারা হলো আইন প্রণেতা, তারা আইন বানাবে, আইন পরিবর্তন করবে, এরকম সংবিধানে সেটা সংসদে করবে। তো আমি বলছিলাম কি, গণপরিষদ নির্বাচন হোক এবং সেই গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করতে থাকুক, আর আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তারা যে সংবিধান প্রণয়ন করবে, নির্বাচনের পরে সংসদে যারা যাবেন তারা সেটার বৈধতা দিবে এবং সেখানে পাশ হবে, বিল আকারে পাশ হবে। প্রিয় দর্শক, ছোট্ট মতামত, কারণ আপনি এই প্যারাডক্স থেকে বের হওয়া, প্যারাডক্স তো বুঝেন, প্যারাডক্স এমন একটা জিনিস, এর কোনো গাণিতিক ব্যাখ্যা নাই, আপনি গাণিতিকভাবে এর কোনো ব্যাখ্যা দিতে পারবেন না, অথবা আপনি দার্শনিক মতবাদ দিবেন, যাই দেন না কেন, ফিলোসফি বা এসে, আপনি কিছুতেই তার কোনো 100% সমাধান বের করতে পারবেন না। আমরা এখন একটা সাংবিধানিক প্যারাডক্সে পড়েছি, কারণ এই সরকার 106 অনুচ্ছেদের ভিত্তিতে শপথ গ্রহণ করেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের মতামত অনুযায়ী। তো এখন এই সরকার কিন্তু সুপ্রিম কোর্টের মতামত নিয়েই সরকার গঠন করেছে, তাদের অধীনেও যদি নির্বাচনটা হয় তাহলে কিন্তু সাংবিধানিক। এখন আমাদের কিছু কিছু দল যেমন এনসিপি, জামাত ইসলামী, তারা কিন্তু একটা ঝামেলা বলতে কি, ওই যে জুলাই সনদ তো অবশ্যই বাস্তবায়ন করতে হবে, এবং জুলাই সনদের একটা সাংবিধানিক বেস থাকতে হবে। এই সাংবিধানিক বেস যদি না থাকে, এক সময় দেখা গেছে কি আমরা জুলাই ভুলতে বসবো, কারণ এখনই জুলাই নিয়ে যেরকম হাসি ঠাট্টা, যেরকম মস্কারা এসব চলছে, মিথ্যাচার চলছে, তাহলে তো আমাদের শহীদ ভাইরা যারা হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের কোনো মূল্যায়নই থাকবে, বরং ওনারা একসময় আদালতের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আমি এই দেশের মানুষের কাছে, যারা সচেতন, তাদের কাছে অনুরোধ, আপনারা এই জুলাই সনদটাকে অবশ্যই সাংবিধানিক একটা বেজ এবং আইনি ভিত্তি দিয়েই আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করেন। কারণ নির্বাচনে আইনি ভিত্তি বলতে দিয়ে এই নির্বাচনের ব্যবস্থা বলতে কি, ওনারা যেহেতু এনসিপির লোকজন বলছে যে একটা গণপরিষদ নির্বাচন করার পরে ওনারা সংবিধান প্রণয়ন করতে থাকবে, আর এই সংবিধান প্রণয়ন অবস্থায় আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন দেন। এই নির্বাচনের পরে যারা সংসদে যাবে তারা গণপরিষদ দ্বারা প্রণীত যে সংবিধান সেটার বৈধতা দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।